জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে জামায়াত ইসলামী রাজনৈতিক ফায়দা লুটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া এবং মৌন মিছিল কর্মসূচিতে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের সমপর্যায়ের বলে তুলে ধরার চেষ্টা চলছে। কয়েকটি দল পরিকল্পিতভাবে বিএনপির সাথে সংঘর্ষে জড়াতে চাইছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। নির্দিষ্ট দলের প্রতি সরকার পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে দমনের পরিকল্পনা চলছে, তবে যারা বিএনপিকে ধ্বংস করে ক্ষমতায় যেতে চায় তাদের সেই ইচ্ছা কোনোদিন পূর্ণ হবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন মজা থাকার জন্য। নির্বাচন পিছিয়ে দিয়ে বা বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ না হলে এর জবাব কমিশনকেই দিতে হবে, কারণ বিএনপির দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে মৌন মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ও পিআর পদ্ধতি নির্বাচন চাওয়ার উদ্দেশ্য ভালো নয়। তিনি বলেন, গণতন্ত্র বা মানুষের অধিকার আদায় শুধুই কি রক্ত দিয়ে যাবে মানুষ? ফ্যাসিস্টের বিদায়ের পর যে সুযোগ এসেছে তা হাতছাড়া হতে দেয়া হবে না। তিনি আরো বলেন, জুলাইয়ে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে ভারতে। জুলাই সনদ বিষয়ে সালাউদ্দিন বলেন, বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করার পরেও জুলাই মাসের মধ্যে এটা বাস্তবায়ন না হলে এজন্য সংস্কার কমিশনই দায়ী থাকবে। পিআর ভিত্তিক নির্বাচন ও স্থানীয় সরকারের কথা বলে ষড়যন্ত্রমূলকভাবে কেউ কেউ আগামী দিনে ক্ষমতায় আসার চেষ্টা করছে, জনগণ তা মেনে নেবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবীদের বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি বলেন, গোপালগঞ্জে ঘটনার প্রমাণ করে দেশে এখনো স্বৈরাচার সক্রিয় রয়েছে। এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে বিএনপি। অনুষ্ঠানে পেশাজীবীরা বলেন, মিটফোর্ডে হত্যাকাণ্ডকে দলীয় ট্যাগ দেয়া যাবে না। অন্যায় যারা করবে তাদের আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব। এছাড়া তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা বলে উল্লেখ করেন বক্তারা। অনুষ্ঠান শেষে মৌন মিছিল করে পেশাজীবীরা। ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না। গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো এরকম কিছু হলো না। স্বৈরাচারের দোষরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব। পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব দেয়াতে কারো কারো গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একক কোনো দলের তাণ্ডব চালানোর সুযোগ আর থাকবে না। নতুন করে আর কাউকে ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রেজাউল করিম বলেন, দেশবাসী আশা করেছিল ফ্যাসিস্ট মুক্ত এই দেশে আর কোনো মায়ের বুক খালি হবে না, আর অপশাসন চলবে না, কিন্তু দেখা যাচ্ছে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। এক শ্রেণীর ক্ষমতা প্রেমিকরা আজকে দেশের দিকে, দেশের স্বার্থের ব্যাপারে নজর না রেখে দেশকে সুন্দর করার পরিবর্তে আজকে তারা কিভাবে ক্ষমতায় যাবে, কেমন জানি গ্রামে একটা কথা আছে, অর্ধেক পাগল এখন ফুল পাগল হয়ে গেছে।
হামলা করে এনসিপিকে দমন করা যাবে না, সামনে আরও বড় লড়াইয়ের দিন আসছে, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে মুন্সিগঞ্জে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পদযাত্রার মূল লক্ষ্য বড় সিন্ডিকেটের বিরুদ্ধে। পরিস্থিতি যাই হোক না কেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পরে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, দেশ ও দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কার কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, রাষ্ট্রের প্রয়োজনেই চলছে। যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তিনি। মুন্সিগঞ্জে জুমার নামাজ শেষে নারায়ণগঞ্জে যান এনসিপি নেতারা। এদিকে কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। গোপালগঞ্জে হামলার ঘটনায় গ্রেফতার 164 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে 945 জনকে আসামি করে 2টি মামলা করে পুলিশ। এছাড়া কারফিউর সময় বাড়ানো হয়েছে শনিবার সকাল 6টা পর্যন্ত। এদিকে সহিংসতায় আহত আরেকজনের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের পর দ্বিতীয় দিনেও থমথমে গোপালগঞ্জ। দ্বিতীয় দফায় বাড়ানো কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে শুক্রবার সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল শুরু হয়। কোনো লোকজন নাই, ইনকাম নাই, সব দোকানপাট বন্ধ। কারফিউর কারণে তো মানুষ ঘর থেকে রাস্তাঘাটে আসে না। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা কারফিউ শিথিল করায় কাঁচাবাজার সহ বিভিন্ন সড়কে বাড়ে মানুষের উপস্থিতি। দিন আনা দিন সমস্যা আছে, যার কারণে আমরা একটা টেনশনের ভিতরে আছি বা একটা ইসের ভিতরে আছি, সমস্যার ভিতরে আছি। আর আশা আকাঙ্ক্ষা যে আমরা নিরাপদে বাসায় ফিরে যেতে পারি, কোনো দুর্ঘটনা না ঘটে, এটাই আমাদের চাওয়া পাওয়া। সংঘর্ষের 2 দিন পর শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা। এদিকে সংঘর্ষে আহত অটোরিকশা চালক রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে বুধবারের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। 3 বছরের জন্য OHCHR এর চুক্তি সই হয়েছে, তবে এটিকে প্রত্যাখ্যান করেছে কয়েকটি ইসলামী দল। বাদ জুমা বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশে জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপন প্রতিহতের ঘোষণা দেন নেতারা। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় স্থাপনের জন্য সরকার ও জাতিসংঘের মধ্যে চুক্তি হয়েছে। মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে 3 বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। জাতিসংঘের পক্ষে ভলকার তুর্ক ও অন্তর্বর্তী সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই চুক্তি সই করেন। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ নিয়ে সমাবেশ করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে উঠে আসে শেখ হাসিনার বিচার, গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা ও চাঁদাবাজির বিষয়গুলো। আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে আবার বিদায় করব। এত কিছু হচ্ছে প্রশাসনের দিকা, তোমরা কি করো? জনগণের ব্যবস্থা দিচ্ছ না, তোমরা কাজ করছো না। কাজ না করতে পারলে আত্মসমর্পণ করো যে আমরা কাজ করবো না, আমরা আওয়ামী লীগের দোষর। শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, অতএব শেখ হাসিনার কোনো আন্ডা বাচ্চা বাংলাদেশের কোথায় থাকতে পারবে না। এ সময় মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে সমালোচনা করেন বক্তারা। বলেন, কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করতে দেয়া হবে না। বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব। এদেশের মানুষ কখনো দাবি করে নাই মানবাধিকার কমিশন গঠন করতে হবে। তাদের অফিস বাংলাদেশ হবে কেউ দাবি করে না, মিছিলও হয় নাই। হঠাৎ করে কেন তাদের এই অনুমোদনটা দেওয়া হলো? আর অনুমোদন দেওয়ার পরপরই দেখছেন আবার সেই জঙ্গি নাটক শুরু হয়ে গেছে। মানবতার নামে ভণ্ডামি চলবে না, মানবতার ইসলামের দুশ্মনী করা চলবে না। কাজে অফিস আমরা চাই না। যদি এই অফিস দেন প্রয়োজন হলে আপনার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে দেবো ইনশাল্লাহ।
পরে মানবাধিকার কমিশন স্থাপনের চুক্তির প্রতিবাদে বায়তুল মোকরম থেকে বিক্ষোভ মিছিল বের করে দলগুলো। নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জেলায় জেলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন শতাধিক তরুণ তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের সদস্যরা। প্রতিযোগিতা না থাকায় ম্যারাথন হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। শহীদদের আত্মত্যাগ স্মরণ ও তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। জুলাই শহীদ স্মরণে বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন। অংশ নেন শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরে যমুনা নদীর তীরে অংশ নেন অংশগ্রহণকারীরা। ক্রসবাঁধের টিহেড থেকে শুরু হয়ে এই ম্যারাথন শেষ হয় বাঁধের শেষ অংশে। ছিলেন জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যরাও। 3 কিলোমিটার এই ম্যারাথনে অংশ নেন প্রায় 3 শতাধিক মানুষ। চমৎকার একটা এই অনুষ্ঠান হয়েছে। আমরা সিরাজগঞ্জ গণমাধ্যম কর্মীরাও এখানে অংশগ্রহণ করতে, বিভিন্ন শ্রেণী পেশার যারা এবং ছাত্র জনতারা এখানে অংশগ্রহণ করেছেন। বৈষম্য বিরোধী যারা ছাত্র আছেন ব্যানারের, তারা অংশগ্রহণ করেছেন। নাটোরে প্রতীকী ম্যারাথন মাদ্রাসা মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশ নেয়া প্রথম 50 জন পান মেডেল। চাঁদপুরে প্রতীকী ম্যারাথনটি শহরের ওয়ারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়তেই জুলাই যোদ্ধারা আন্দোলন গড়ে তোলেন। ম্যারাথনের মাধ্যমে সবাইকে আবার আনন্দিত দেখতে পাচ্ছি, এটা আসলে খুব আনন্দদায়ক। আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে যারা আমাদের শহীদ ভাই বোন আছেন, তারা আমাদের সাথে নেই। সকল মানুষজনের কাছে এই বার্তাটা দিতে চাই যে আমার ছাত্রদের যে উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, সেই বিষয় সেই চেতনাটাই যেন আমরা সবার মধ্যে আবার জাগ্রত করে দিতে পারি। চুয়াডাঙ্গায় 5 কিলোমিটার ব্যাপী যুব ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন 30 জন। জুলাই শহীদদের স্মরণ এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই রাজশাহী, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, জামালপুর, নওগাঁ, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় ম্যারাথনের আয়োজন করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 14 ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ও ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুব দলের সাবেক সহসভাপতি মমিন দিদার ও সখীপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মায়দুল ইসলুম জিসান বালার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া 2টি ট্রাকে ভাঙচুর করে দুর্বৃত্তরা, আটকা পড়ে শতাধিক যানবাহন। গাজীপুরে কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড় চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাওনা থেকে অটোরিকশাটি 4 যাত্রী নিয়ে কালিয়াকৈরে যাচ্ছিল। বড় চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 3 জন। এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। এদিকে নওগাঁয় ট্রাক চাপায় এক অটো ভ্যান চালক নিহত হয়েছেন। সকাল 7টার দিকে মহাদেবপুর উপজেলায় এই দুর্ঘটনাটি ঘটে। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ রিপন মারা গেছেন। রাত 12:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। এ নিয়ে ঘটনায় একই পরিবারের 5 জন মারা গেলেন। চিকিৎসক জানান, নিহত রিপনের শরীরের 60% পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার রিপনের স্ত্রী চাঁদনী চিকিৎসকের পরামর্শ না মেনে স্বেচ্ছায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। পথেই তিনি মারা যান। তার শরীরের 45% পুড়ে গিয়েছিল। গত শুক্রবার সূত্রাপুরে একটি 5তলা ভবনের নিচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবা মা ও 3 সন্তান দগ্ধ হন। গত মঙ্গলবার রাতে রিপন চাঁদনী দম্পতির 2 ছেলে তামিম ও রোকন এবং সোমবার ছোট মেয়ে আয়েশা মারা যান। গাজীপুরের হাইটেক সিটিতে ডেটা সায়েন্স, এআই এবং অ্যাপ্লিকেশন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় তিনি ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বাংলাদেশের সম্ভাবনা এবং করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। আয়োজকরা জানান, এই সম্মেলনের মূল লক্ষ্য ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ব্যবহারকে উৎসাহিত করা, সেই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নীতি নির্ধারণে ভবিষ্যতের দিক নির্দেশনা তৈরি করা। সম্মেলনে অংশ নিয়েছেন দেশ বিদেশের খ্যাতিমান গবেষক, নীতি নির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের প্রথম বেসরকারি ইনোভেশন সেন্টার EATL ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটি। রোববার ঢাকায় আনুষ্ঠানিকভাবে মার্কিন গম আমদানি সংক্রান্ত একটি চুক্তি সই করতে যাচ্ছে সরকার। সেই সঙ্গে 14টি বোয়িং বিমান কেনার পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে $6 বিলিয়ন বেশি বাণিজ্য ঘাটতি কমানো। পাল্টা শুল্ক কমানো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠক সামনে রেখে চিন্তা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আনা পণ্যে গড়ে 6% শুল্ক আরোপ করে বাংলাদেশ। এ হার প্রায় পুরোপুরি তুলে দেওয়াও হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এর পাশাপাশি চলছে বৈঠকের আগে নানা পর্যায়ের প্রস্তুতি। বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, তৃতীয় দফার আলোচনায় সহায়তার জন্য ব্যবসায়ীদের একটি দল যুক্তরাষ্ট্রে যেতে পারে। আগামী সপ্তাহের শেষ দিকে এই আলোচনা হতে পারে। বর্ষায় সবজি সহ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি বেড়েছে। এখন বেশ চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। 2 সপ্তাহের ব্যবধানে 200 টাকার মতো দাম বেড়েছে কাঁচামরিচের। এছাড়া শসা, টমেটো সহ দাম বাড়তি বেশিরভাগ সবজির। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দামও। কয়েকদিনের টানা বৃষ্টিতে অনেক জায়গায় ডুবে গেছে ফসলের ক্ষেত, নষ্ট হয়েছে শাকসবজি ও ফসলের মাঠ। এতেই ঘাটতি দেখা দিয়েছে সরবরাহে, ফলে সবজির বাজার এখন বেশ চড়া। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 থেকে 360 টাকা দরে। 2 সপ্তাহ আগেও বিক্রি হয়েছে 80 থেকে 120 টাকা কেজিতে। কাঁচামরিচের কেজি হলো 240, শসা 160-50, টমেটো ইন্ডিয়ানটা 140, দেশিটা 160। কাঁচামরিচের দাম একটু বাড়তি, শসার দাম আরো বেশি। কাঁচামরিচ কিনা হচ্ছে 250 টাকা কেজি করে। জি জি জি, আগে তো তুলনামূলক 180-200 টাকা করে কেনা হয়েছে। কাঁচামরিচের মতো শসা ও টমেটোর দামও বেশ চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। 2 সপ্তাহ আগেও দাম ছিল 120 থেকে 130 টাকা। অন্যান্য সবজির মধ্যে করলা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। প্রতি কেজি পটল 60 থেকে 70 টাকা, ঢেঁড়স 60 টাকা, কাঁকরোল 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন 100 টাকা ও কাঁচা কলার ডজন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। বৃষ্টির কারণে উৎপাদন পর্যায়ে একটা সংকট আছে, তুলতে সমস্যা। 150 টাকা কেজি শসা, কাঁচামরিচ 260 টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 180 টাকায়। তবে 290 থেকে 310 টাকা কেজি দরে স্থিতিশীল আছে সোনালী মুরগির দাম। এখন আপনার 75-80 এমন বিক্রি করা হয়েছে। যেরকম ধরেন আমরা বর্তমানে বিগত এতে আমরা বন্যা তো অনেক ফার্ম ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে লসের মুখে, এই জন্য একটু মালটা একটু মানে টান পড়ে গেছে। 180 টাকা রাখতেছে ফার্মের, যেটা ব্রয়লার। এদিকে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়। আলু আগের দামে স্থির আছে, বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। এছাড়া রসুন বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা দরে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।